আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আজ কেমন আছে? আমরা জানি প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে। আমরা দেশের বাইরে থেকে বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। কিছু সত্য ঘটনা জানতে পারছি, কিছু হয়তো জানতে পারছি না, ভুল জানছি। কিন্তু তারপরও সার্বিক অবস্থা তো ভালো নয়। চলুন আমরা এই বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ছড়াকার, কলাম লেখক অজয় দাশগুপ্ত, আপনাদের সবার পরিচিত। অজয় দা, আপনাকে এই দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ এবং দৃষ্টিকোণের দর্শক শ্রোতাদের আমার ভালোবাসা জানাই। ধন্যবাদ দাদা। আমাদেরকে সময় দিয়েছেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে, সেই জন্য আবারও কৃতজ্ঞতা আপনাকে। আমি সরাসরি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যেহেতু আপনি কলাম লিখেন, আম, কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চলে গেলেন বিভু রঞ্জন সরকার, বিভুদা। ওনার শেষ কথাটা এরকম ছিল, সত্য লেখে বাঁচা যায় না। আপনি বিভুদার স্মরণে কিছু বলুন, এবং তার যে যে কথাটা কতটা সত্য এখন আমরা উপলব্ধি করতে পারছি। আপনি ওনাকে স্মরণ করে কিছু বলুন। বিভুদাকে আমি তার আত্মার সদ্গতি কামনা করে শ্রদ্ধা জানাই। একজন বর্ষিয়ান লেখক আমাদের দেশের। 1998 সালে তিনি একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন, যেটাতে শামসুর রহমানকে প্রধান সম্পাদক করে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে, মাতৃভূমি নামে। ঠিক তখন আমি সিডনি এসেছি তো। উনি তখন আমাকে অনুরোধ করে পাঠিয়েছিলেন একজনকে দিয়ে আমি যেন লেখা শুরু করি, অথবা আদেশই হতে পারে। উনি আমার অনেক বড়। তো সেই থেকে যে তার সাথে চলা শুরু। তারপরে অনেক পত্রিকায় উনি গিয়েছেন, মৃদু ভাষণ, যেটা কিবরিয়া সাহেবের পত্রিকা ছিল, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী যিনি নিহত হয়েছিলেন তার পত্রিকায় কাজ করেছেন। অতপর তিনি আপনার ওই যে কি বলে এটাকে, বিভিন্ন পত্রিকায়, যখনই যে পত্রিকায় বিভূতা গিয়েছে আমার সুযোগ হয়েছে সাথে কলাম লেখার। সবচেয়ে বড় কথা যেটা আমার মনে হয়েছে কি, একটা সময়ে যখন আমরা এরশাদ বিরোধিতা করেছি, সেই সময় আমাদেরকে যারা বাঁচিয়ে রেখেছিল এই লেখার পুষ্টি দিয়ে, তাদের মধ্যে দুজনই আজকে প্রয়াত, একজন বিভূদা, একজন মুনিরুজ্জামান। সংবাদের যে মুনিরুজ্জামান ছিলেন, হুম। তিনি তিনিও আর আমাদের মাঝে নেই, তাকে কোভিড নিয়ে গেছে, কোভিড এর সময়। আর বিভূদাকে যেতে হয়েছে অত্যন্ত বেদনাদায়ক ভাবে যেতে হয়েছে। সব যাওয়া কিন্তু যাওয়া নয়। আমার কাছে যেটা প্রশ্ন, লোপা, আমি যেটা বলতে চাচ্ছি যে বিভূদার মৃত্যু রহস্যজনক কিনা, কিংবা বিভূদার মৃত্যু স্বাভাবিক কিনা, এইটাও এখন জানার কোনো সুযোগ নেই। এবং যারা বিভূদার খুব কাছের মানুষ, যেমন তার স্ত্রী, তার সন্তান, তার ভাই চিররঞ্জন সরকার, তার সাথে আমার কথা হয়েছে। কিন্তু আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে তারা সত্যটা বলতে পারবে? একটা কথা মনে রাখতে হবে, শুধু বাংলাদেশ নয়, আজকে পর্যন্ত আমরা জানি না আসলে কেনেডিকে কারা মেরেছিল। যখন কোনো কিছু চাপা থাকে বা চাপা দেওয়া হয়, সেটা বের করে আনে, কালের গর্ভ থেকে বের করে আনতে অনেক সময় লাগে। হয়তো আমাদের প্রজন্ম জেনেই যেতে পারবে না বিভূদা কি আত্মহত্যা করেছিলেন, আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন, নাকি তার অন্য কোনো কারণে মৃত্যু হয়েছিল। কিন্তু সবচেয়ে যেটা আমার কাছে একটা আমি এ সমস্ত, আমরা তো আর আইন নিয়ে আলোচনা করব না বা আমরা ওইদিকে যাব না। আমার কাছে যেটা সবচেয়ে বড় বেদনার, তার মতো একজন বর্ষিয়ান সাংবাদিক এবং একজন স্বনামধন্য লেখক, তাকে অনবরত বলা হচ্ছিল যে আপনার লেখা এখন আর খায় না। দেখেন আমাদের ভাষা ব্যবহার কিছুদিন আগে আমরা দেখেছি না, কারো বাড়ির সামনে গিয়ে কি ব্যবহার করছে। খায় না শব্দটাকে যারা লেখালেখি এডিট করে, তাদের সাথে, তাদের রুচির সাথে যায়। এই রুচির এই অধপতনের কালে বিবুধার মতো মানুষ নিজেকেই নিজে হত্যা করবে, কিংবা নিজেই নিজের শরীরকে বিসর্জন দেবে, এটাকে আমি স্বাভাবিক মনে করি। এবং তিনি এটাই এটাই প্রমাণ করে দিয়ে গেছেন যে অসত্যের এই ডামাডোলের ভেতর, পরিবর্তনের এই নাটকীয়তা এবং অপনাটকীয়তার ভেতর বেঁচে থাকাটাই আসলে আশ্চর্যের। জীবনানন্দ দাশের কবিতার মতো, চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে, সেখানে লাশ কাটা ঘরে কোনো ক্লান্তি নাই। বিবুধা আসলে ক্লান্তিহীন একটা জীবনের জন্য হয়তো চিরবিদায় নিয়েছেন। খুব সুন্দর করে বিভুদাকে স্মরণ করলেন, বললেন। আপনি তো বলেন সুন্দর করে, আপনি কথা বলেন অনেক সুন্দর করে, লিখেন ভালো, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এই যে বিভুদার মৃত্যু প্রসঙ্গ থেকে আমি এখন বর্তমানে যে চলমান, আপনি আপনি একজন 90-এর আন্দোলন
কে আপনারা সরাসরি 90-এর গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি, গ্লোরিফাইড একটা আন্দোলন না, 71-এর পরে। আহ, তারপরে 24 আসার পরে সবকিছু যেন এরা ম্লান করে দিতে চাইছে, সবকিছু যেন ধুয়ে মুছে ফেলে দিতে চাইছে বা দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি, আপনার কাছে কি মনে হয় একজন মানে যখন ছাত্ররা আন্দোলন করে তখন তো তারা যেই চেতনা নিয়ে আন্দোলনটা করে, সমাজ বদল, দেশ বদল, সিস্টেম বদল, এবং তারপরে তারা যখন দেখে যে তাদের আন্দোলন সফল হয়েছে বা বিফল, তখন তারা একটা একটা সময় পরে তারা ঘরে ফিরে যায় বা বিদ্যালয়ে ফিরে যায়, পড়াশোনায় ফিরে যায়। এই 24কে আপনি কিভাবে দেখছেন? প্রথমত ধরেন, এখানে এটা তো অন্ধ করে দিয়েছে, দেখার তো আর সুযোগ নেই। ওরা তো আমাদের চোখগুলোকে অন্ধ করে দিচ্ছে, তাই না? প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন, এটা আমি বলি যে একটা তো মাছ আপরাইজিং এর মতো ঘটেছে, না হলে তো আর সরকারের সব পতনও হতো না, সবাইকে চলেও যেতে হতো না, এবং এইরকম একটা বিধ্বংসী ঘটনাও ঘটতো না। তার মানে কোথাও না কোথাও একটা সিস্টেমের এবং রাজনীতির যে ভুল, সেই ভুলের কারণে এই খেসারতটা দিতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, লোপা, আমি সবসময় সত্য কথা বলি এবং যা বলি আমি স্ট্রেট কাট বলি। কথা হচ্ছে, যারা বেঁচে গেছেন তারা কিন্তু যাদের রেখে গেছেন তাদের কথা চিন্তা করেননি। আমাকে এটা বলতেই হবে, কারণ আজকে যারা দেশে আছে, তিনি যতই স্বনামধন্য বা অতি নগণ্য যারাই আছে, তারা সবাই আজকে মবের শিকার। তা আমি কথাটাকে হালকা না করে আগে ওই কথাটায় আসি। আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা অভ্যুত্থান হয়েছে কিংবা বিপ্লব হয়েছে, প্রতি বিপ্লব হয়েছে, আপনি খেয়াল করেছেন আজকে সকালে আমি ঘুম ভেঙে দেখলাম সার্জিস আলম বোধহয় তার নাম, উনি সেই ছেলেটি লিখেছে যে ইয়েকে মোটামুটি একটা কি বলে এটা, একটা সাইজ করার মতো একটা সে ইয়ে দিয়েছে, বার্তা দিয়েছে আসিফ নজরুলকে, যে ও, আপনাকে যে কাজ হাসনাত দেয়া হয়েছে। আব্দুল্লাহ, হ্যাঁ, হাসনাত হাসান আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনাকে যে কাজ দেয়া হয়েছে সে কাজ করেন। খেয়াল করেন কিন্তু, আপনি যে 90-এর গণ অভ্যুত্থানের কথা বললেন, 90-এর গণ অভ্যুত্থানের সাথীরা ছিল হয় আমাদের সমবয়সী অথবা আমাদের অনুজ। জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু যে ডাক্তার ছিল, হুম। প্রয়াত, টিঙ্কু ভাই। সে তো বিশাল নেতা ছিল না? তা আমরা তো তাদেরকে কাছে থেকে চিন্তা, এবং যেটা বললেন যে যে মুহূর্তে ফয়সলা হয়ে গেছে, রাজনীতিবিদদের হাতে চলে গেছে রাজনীতি, তারা ফিরে গেছে তাদের কাজে। হ্যাঁ, সেখানে তো বিএনপির আমানুল্লাহ আমানও ছিল, তাই না? ছিলেন। সবাই তো ছিলেন, কিন্তু যার যার মতো সবাই ফিরে গেছে। এরা তো ফিরে যাওয়ার জন্য আসেনি। এখানে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে আমাদের। পেছনের যে শক্তি, সেই শক্তিটা আস্তে আস্তে তার চেহারা নিয়ে বেরিয়ে এসেছে। পেছনের শক্তি কোনটা? এখানে তো লুকোছাপার কোনো কারণ নেই। পেছনের শক্তি হচ্ছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, পেছনের শক্তি হচ্ছে জামাত সমর্থিত শক্তি, পেছনের শক্তি হচ্ছে আমাদের সেনানিবাসের কিছু শক্তি। এগুলো একত্রিত হয়েছে, তাই না? এখন এগুলো যখন একত্রিত হয়েছে, আমার কাছে যেটা দুর্ভাগ্যের মনে হয়, 16 বছর ধরে যারা দোদণ্ড প্রতাপের সাথে দেশ শাসন করলো, তাদের কাছে কি এই ইনফরমেশন গুলো ছিল না? আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, জোড়াতালি দিয়ে আসলে সংসারও চলে না, দেশও চলে না। জোড়াতালি দিয়ে কাউকে খুশি রেখে, ইংরেজিতে একটা কথা আছে না, একটা শর্ত যদি আমি মানি আপনার, দ্বিতীয় শর্তটি আমার জন্য অপেক্ষা করছে। অন্যায্য শর্তের কথা বলছি আমি, অন্যায্য শর্ত। তৃতীয় শর্তটি তখন আরো বেশি সামনে এসে দাঁড়িয়ে গেছে, এবং একটির পর একটি শর্ত পূরণ করতে করতে আমার জন্য কৃষ্ণ গহ্বর ছাড়া আর কোনো পথ নেই। আজকে তাই হয়েছে, আজকে ঠিক তাই হয়েছে। আমরা সবচেয়ে যেটা আমার কাছে বিস্ময় মনে হয়, আমি এখনো অগাস্ট মাস শেষ হয়নি, আমার কাছে যেটা বিস্ময়ের মনে হয়, 1975 সালে আমার বয়স ছিল 16 বছর। আমি সবকিছু দেখেছি, আমার সবকিছু আমার মাথায় আছে। তখন আমি ছড়াকার হিসাবে নাম করে ফেলেছি বাংলাদেশে, বিভিন্ন পত্র পত্রিকায় লিখে। আমার মাথার মধ্যে ঢুকে আছে যে 1 সপ্তাহ প্রয়োজন হয়নি বঙ্গবন্ধুর পক্ষে মিছিল বের করার, যে কারণে খালেদ মোশাররফকে জীবন দিতে হয়েছে। কারণ ওই মিছিলে রাশেদ মোশাররফ এবং তার মা ছিলেন, তার ভাই এবং তার মা। সেই কারণে তাকে টার্গেট করে হত্যা করা হয়েছিল। অর্থাৎ 1975 সালের এরকম রক্তক্ষয়ী ঘটনার পরও, এরকম বেদনার ঘটনার পরও 1 সপ্তাহ পরই মানুষ রাস্তায় নামতে পেরেছিল। আজকে কিন্তু 1 বছর হয়ে গেছে, রাস্তায় নামতে পারছে না। এই ব্যর্থতার দায়িত্ব কে নেবে? একটি রাজনৈতিক দল কি এটা পারে? একটি আমি আমি বলি কি, এখানে কথা অন্যদিকে চলে যাও। আমার কথা হচ্ছে, গণতন্ত্রের যে ভাষা, আমরা তো সভ্য দেশে বসবাস করি, সভ্যতার যে ভাষা, সেখানে আমি বিষয়টা অত্যন্ত গৌণ, আমরা বিষয়টা মুখ্য। আমরা, আমাদের সরকার, এই বিষয়গুলো হচ্ছে মুখ্য। দিস ইজ কল ডেমোক্রেসি। এই জিনিসগুলো পালন না করার কারণে আজকে
ওই যে বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এখন বন্যরা বেরিয়ে এসছে, তারা অভয়ারণ্য বানাবে আমাদের দেশকে, সেখানে তাদের সুন্দর লাগবে, আমাদের কিছু করার আছে এখন? কিন্তু দাদা, এখানে আমি একটা প্রশ্ন আছে আমার। সরি, আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে, এই না যে না আপনি এটা বললেন গণতন্ত্র, এবং এটা সত্যি যে একটা উন্নত বিশ্বে বা একটা সভ্য সমাজে গণতন্ত্র একটা আহ, একটা সমাজের এটা একটা মূল ব্যাপার, বিষয়। সেটা ঠিক আছে, কিন্তু আপনার কি, আমি শিওর না, এই জন্য আপনার কাছে প্রশ্নটা করছি, গণতন্ত্রটাকে কি আমরা, এই যে আমাদের সংবিধানের গণতন্ত্র, আমরা কি শুধু গণতন্ত্র বলতে ভোটটাই বুঝি, নাকি জাতি গঠনের জন্য একটা সুষ্ঠু জাতি যখন গঠিত হবে, আমি আমার সেই লাভ সেই সুবিধা অসুবিধাটা তখনই ঠিক মতো উপলব্ধি করব বা সংজ্ঞাটা বুঝতে পারবো যখন আমি সেটা সম্পর্কে জানবো সঠিকভাবে। আপনার কি মনে হয় হুম। না যে গণতন্ত্র বলতে আমরা শুধু আহ, গত সরকারের সময় যে গণতন্ত্র, ভোট নেই, এগুলা বলা হচ্ছিল, এটা জাস্ট ভার্বাল টু চেঞ্জ দ্য রিজিম, এরকম কোনো কিছু ব্যাপার ছিল? গণতন্ত্রকে ধারণ করা বা বুঝে করছিল? গণতন্ত্র শুধু ভোট নয়, নাকি ভোট? গণতন্ত্র তো ভোট হতে পারে না, যেমন ধরেন আমি বলি আপনাকে, নির্বাচন। সংখ্যালঘুর সংখ্যালঘুর পছন্দকে গণতন্ত্র বলা হচ্ছে। সংখ্যাগুরুর, সরি, হ্যাঁ। সংখ্যাগুরুরা যেটা পছন্দ করে, অর্থাৎ অধিকাংশ মানুষ যেটা পছন্দ করবে, দ্যাট ইজ কল ডেমোক্রেসি। ওকে, এখন এই ডেমোক্রেসি। ডেমোক্রেসির মধ্যে অনেক ফাঁক আছে, হুম। অনেক ফাঁক আছে। আমি আপনাকে একটা সহজ কথা বলি। ধরেন ABC ভোটে দাঁড়িয়েছে, ABC, হুম। হুম। A 10 ভোট পেয়েছে, B 5 ভোট, B 6 ভোট, C 5 ভোট। তাহলে কে জিতেছে? এ জিতেছে, তাই তো? 10 ভোট পেয়েছে, কিন্তু B আর C এর কেউই তো একে চায়নি। ওই দুটো ভোট যোগ করলে তো 11 ভোট হয়। এর হুম। 6, এর 5, তাহলে A 11, A 10, এখন এ কমে গেল না সংখ্যায়? হুম। এটাও তো একটা শুভঙ্করের ফাঁকি। বাকি। এখন হ্যাঁ, আমরা একটু আসল কথায় আসি। অধ্যাপক লাস্কি যেটা বলেন যে গণতন্ত্র সম্পর্কে, সেটা হচ্ছে পাওয়ারকে কন্ট্রোল করে মানুষকে তার কথা বলতে দেওয়া। লাস্কি একটা সাংঘাতিক কথা বলেছিল যে অল পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। গণতন্ত্রের শিক্ষা হচ্ছে সকল ক্ষমতাই মানুষকে কোনো না কোনো ভাবে পলিউট করে, কিন্তু যদি সেটা অসীম ক্ষমতা হয়, নিয়ন্ত্রণবিহীন ক্ষমতা হয়, এইটাই আমি মনে করি যে এটার সুরক্ষা হচ্ছে গণতন্ত্র। মানুষকে কথা বলতে দেওয়া। আপনি খেয়াল করবেন, মানুষকে কথা বলতে দেওয়া, কথায় কিন্তু কোনো অসুবিধা হয় না যদি না আপনি সেই কথাকে বলতে দেন এবং সেই কথা অনুযায়ী কাজ করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আপনার সহিষ্ণুতা যেটা, হ্যাঁ, আপনি, আপনার কি ধারণা যে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, আমরা যা বলি গো সরকার শোনে? শোনে না। তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা আছে, তারা সেভাবে চলছে, কিন্তু তারা আমাদেরকে কথা বলতে বাধা দেয় না। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, একটা ফোরাম আছে, কিন্তু একটা ডেকোরাম আছে, সেই ডেকোরামের মধ্যে কথা বলতে পারেন। শেখ হাসিনার দুর্ভাগ্য ছিল, আমাদের দেশে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধপন্থীদের দুর্ভাগ্য ছিল, আমাদের দেশে রাজনীতিটা করতে হয়েছে, এখন তো হচ্ছেই, দেশ বিরোধীদের সাথে। গণতন্ত্রে কোনো দেশ বিরোধী শক্তি বিরোধী শক্তি হতে পারে না। আপনি তো আগে আমার দেশকে মানবেন, তাই না? আপনি আমার দেশকে মানবেন, দেশের ফান্ডামেন্টাল যেসব নিয়ম আছে সেগুলো মানবেন। আপনি আমার সংবিধান মানবেন, আপনি আমার জাতির পিতা মানবেন, আপনি আমার জাতীয়তা মানবেন, আপনি আমার ভূখণ্ড মানবেন, আপনি আমার জাতীয় সঙ্গীত মানবেন, আপনি আমার কি বলে এটাকে মুক্তিযুদ্ধ মানবেন, তারপরে আপনি বলবেন আপনার কি কথা আছে। এটা তো মানতে হবে। এখন অনেকে বলে যে কেন মানতে হবে, কেন গণতন্ত্র মানতে হবে না? আমার পরিবারে আমার বাবাকে আমি মানি না, আমার বিরোধিতা আছে আমার বাবার অনেক সিদ্ধান্তের ব্যাপারে, কিন্তু আমার বাবা আমার বাবা, আমার মা আমার মা, আমার বোনেরা আমার বোন, আমার ভাইয়েরা আমার ভাই। এবার আসো, আমাদের মধ্যে কি কথা আছে, কোথায় আমার ভাল লাগছে না, তাই না? কোথায় আমার বিরোধিতা হচ্ছে। কিন্তু আমাকে তো আগে পরিবারের কাঠামোটা মানতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে পরাজিত শক্তি আমাদের জাতির কাঠামো এবং দেশ মানে না, তাদেরকে বিরোধী দল বা বিরোধী শক্তি হিসাবে রেখে কোনোদিনও গণতন্ত্র চর্চা করা যায় না। সেই দুর্ভাগ্য, সেই দুর্ভোগের ফসল এখন আমরা পদে পদে এটাকে আমরা পে করছি। একদম এত সুন্দর করে বুঝিয়ে বললেন গণতন্ত্র, এবং আহ, সত্যি তাই যে আমরা আসলে, আমি বিগত সরকারের কথা বলছি না, যে আমাদের মুক্তিযুদ্ধের ফোর্স যারা মুক্তিযুদ্ধে, এই যে 54 বছর পরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরোধী বিরোধী শক্তি, পরাজিত শক্তি, এই ফাইটটার মধ্যেই আমরা আছি। আমরা আমাদের, একটা ছোট্ট কথা বলি, আপনি কখনো ভিয়েতনাম গেছেন? আমি এখনো যাইনি, আচ্ছা, যাওয়ারই ভিয়েতনামে কথা। আমি
আমি ইচ্ছা করে গেছি যুদ্ধের এই সমস্ত, কারণ ওদের যুদ্ধটা আমাদের চাইতেও মারাত্মক ছিল। হ্যাঁ, মারাত্মক ছিল, হ্যাঁ হ্যাঁ, এবং আমি কম্বোডিয়ায় গিয়ে যেটা দেখেছি, নমপেনের জাদুঘরে জি বড় বড় করে জাদুঘরে লেখা আছে ওদের রাজাকারদের ভাষ্য। জি, আমি ওরা শুনেছি, কিভাবে দেখেছি ক্ষমা চেয়েছে, ডকুমেন্টারি। কিভাবে ওরা মূল স্রোতে ফিরতে চেয়েছে, কি কি অপরাধ ওরা করেছে, এগুলো দিয়ে তারপরে যাদেরকে ওরা মনে করেছে যে একসেপ্টেবল নিয়েছে, যাদের একসেপ্টেবল নয় তাদের আমি জানি না, হয়তো মেরে ফেলেছে বা যে কিছু একটা করেছে। এখন কথা হচ্ছে আমাদের দেশে এই ধরনের কোনো সিস্টেম চালু করা হয়নি, কখনোই না। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক, প্রচুর মুক্তিযোদ্ধা আপনার রাজাকারে পরিণত হয়েছে বা দেশ বিরোধী শক্তিতে পরিণত হয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা একজনকেও পাইনি যে বলেছে যে আমি একাত্তরে ভুল করেছিলাম, আমি এখন শুদ্ধ ধারায় ফিরে এসেছি। কেন এটা হয়েছে? আমি যদি এখন কথাটা, আমি অত দীর্ঘ করতে চাই না এই বিষয়টা, এটা হওয়ার একটা কারণ হচ্ছে গণতন্ত্রের বৃক্ষে সাম্প্রদায়িকতার ফল ধরতে পারে না। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই কথাটি আমি কেন বলেছি। আমরা যদি মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িকতা এবং গণতন্ত্রের লড়াই করি, 72 সালে আমাদের দেশে কি করে সাম্প্রদায়িক একটা ঘটনা ঘটতে পারে, তাই না? 72 সালের জানুয়ারি মাসে আমাদের দেশটা মূলত পাকিস্তানিদের হাত থেকে মুক্ত হলো, তারপরের পুজোতেই ঘটে গেল একটা সাংঘাতিক ঘটনা, তাই না? এবং দেশ বিরোধী শক্তি কিন্তু তৎপর হয়ে গেল। তার মানে কি, আমরা যে বৃক্ষটার যে বীজটা পত্তন করেছিলাম, রোপণ করেছিলাম, সেটাতে কেন বীজ বৃক্ষ হলো? সেই কাহিনী যদি, বঙ্গবন্ধু তো সময় পাননি না, সময়ও পাননি, এবং তিনি তাজউদ্দিন সাহেবের কথাও শোনেননি, এইসব কারণে সবকিছু মিলে একটা জগাখিচুড়ি হয়ে গেল। এবং আমি তাকে দোষারোপ করতে পারি না এই কারণে যে আরেকটা খুব দুর্ভাগ্যজনক বিষয় দেখবেন, এখন তাকে পরিমাপ করা হচ্ছে শুধু 3.5 বছর দিয়ে, হুম। শুধু 3.5 বছর। তার দীর্ঘ 54 বছরের জীবনে, 55 বছরের জীবনে তিনি যে বছরের পর বছর জেলে ছিলেন, সেটাই। তিনি যে আমাদেরকে বনসাই থেকে একটা বৃক্ষে রূপান্তরিত করলেন। হ্যাঁ, এবং আমি নিজেই লিখেছিলাম যে তোমার আছে দেশবন্ধু, তোমার আছে সিয়াদ দাস, আমার নেতা টুঙ্গিপাড়ার, আমার নেতা ডিগ্রি পাস। হ্যাঁ, ডিগ্রি। আমার নেতা তো ডিগ্রি পাস, কিন্তু আমার নেতার যে মহত্ব, বড় হয়ে ওঠা, সেগুলো কিছুই কিছু ঘটনা না। শুধু ঘটনা হচ্ছে ওই 3 বছরে কেন বাকশাল করেছিল, ওই 3 বছরে কেন খাদ্য অভাব দেখা দিয়েছিল, এগুলো সবই পরিকল্পিত বিষয়, এগুলো সবাই জানে। মূল কথা হচ্ছে বাংলাদেশে এখন যেটা চলছে সেটা হচ্ছে একটা সন্ত্রাস, অরাজকতা, অরাজকতা, এবং আপনার, আমি যেটা বলি যে আমাদের দেশ বিরোধী একটা চক্রান্ত, এটাই দেখছি আমি। দাদা, আমি জানি আপনি অনেক তাড়ার মধ্যে আছেন, কিন্তু আমি আপনাকে আরেকটু শুনতে চাই। সেটা না, হচ্ছে ঠিক দাদা, আছে। আপনি তো একজন কলামিস্ট, লেখেন, সাংবাদিক। আর আমার একটা প্রশ্ন, এই যে উম, আমরা বলি যে শেখ হাসিনা সরকারের একটা ন্যারেটিভস ওই সময়, এখন যারা ক্ষমতায় আছেন তারা দাঁড় করিয়েছিলেন যে ফ্যাসিজমের সাথে সাথে স্বৈরতন্ত্র, বাক স্বাধীনতার হরণকারী নানাবিধ কথা। কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত, ইভেন তো এই যে জুলাই আপরাইজিং যেটা বলে তারা হলো, সেখানেও কিন্তু সমস্ত মিডিয়া কিন্তু এগুলা ফলাও করে প্রচার করেছে, প্রচার করতে দেওয়া হয়েছে। এবং পুরা থ্রু আউট 16 বছর আমরা কিন্তু টেলিভিশনগুলোতে সমস্ত মতের লোকেরা এসে টক শো করছে। বিএনপি, হ্যাঁ, বিএনপির দমন পীড়ন কিছু ছিল, আমি বলবো না এগুলা কোনোটাই মিথ্যা, কিন্তু এগুলো কিন্তু চলছিল। তুলনায় কিন্তু তখনও সংবাদপত্র বলছিল যে বাক স্বাধীনতা নাই, সংবাদপত্র এই নাই ওই নেই। কিন্তু গত 1 বছরে সংবাদপত্রের এবং সাংবাদিকদের, এই যে গতকালকে ধরে নিয়ে যাওয়া হলো পান্না ভাইকে, এটা লাস্ট, সেই শুরু হয়েছে 5ই আগস্টের মধ্য দিয়ে সাংবাদিক এবং সংবাদপত্র মালিক, সংবাদপত্র দখল হয়ে, অফিস দখল হয়ে গেল। জনকণ্ঠ, কোনো সাংবাদিক এভাবে কথা বলছে না। আপনি আপনি একজন সাংবাদিক হিসেবে এই যে বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি প্রথমে আপনাকে একটা ছোট্ট গল্প বলি। এক ভদ্রলোক ডাক্তারের কাছে গেছে, চোখের ডাক্তারের কাছে। জি জি। তো ডাক্তার জিজ্ঞেস করছে যে আপনার সমস্যা কি। বলছে আমি দুইটা দুইটা দেখি। বলি যেমন? বলে আপনাকে দুইটা দেখছি, ক্যালেন্ডার দুইটা, কলম দুইটা। তো ডাক্তার অনেকক্ষণ চিন্তা করে বলছে আপনাদের 4 জনের দেখি একই সমস্যা, কি যে করি। মানে ডাক্তার 4টা দেখে, বুঝছেন? ও যেমন দুইটা দেখে না, ডাক্তার দেখে 4টা। চারটা। আগে সমস্যা ছিল দুইটা, এখন সমস্যা হচ্ছে 16টা। আগে কি হতো আমি আপনাকে বলি, যে কোনো লেখায় আমরা বিরোধিতা করার সময় শুধুমাত্র প্রধানমন্ত্রীর একটা বাক্য সেখানে যদি আমি যুক্ত করে দিতাম যে তিনি আছেন, অসুবিধা নেই, ঠিক আছে, এমনকি আপনি দলেরও সমালোচনা করতে পারছেন, আওয়ামী লীগের, কিন্তু আপনি প্রধানমন্ত্রীকে সাইডে রেখে যদি এটা করতেন, ওই লেখাটা নির্বিঘ্নে ছাপা হয়ে যেত। দীর্ঘকাল আমি কলাম লিখি, কিন্তু
36 বছর বোধহয়, বা 35 বছর, এরকম দীর্ঘকাল পরে সেই দিন যে কোনো একটি জনপ্রিয় পত্রিকা, আমি নাম বলবো না, একটা লেখা ছেপেছে, তাও একটা নিরীহ লেখা, সেটা নিচে দিয়ে লিখে দিতে বাধ্য হয়েছে এই লেখকের নিজস্ব মতামত, লেখকের নিজস্ব। তার মানে কি, এটা চিঠিপত্রের মতো হয়ে গেছে। হুম। সে কোনো এক বিন্দু, এক শস্যে পরিমাণ রিস্ক বা ঝুঁকি তারা নিতে পারছে না। আগে বলা হতো যে একে নিলে ভালো হয় টক শোতে, একে না নেওয়াই ভালো, এরকম বলা হতো। আর এখন পরিষ্কার বলা হচ্ছে একে নেওয়া যাবে, একে নেওয়া যাবে না। একটা অসাধারণ জরুরি প্রশ্ন আপনি তুলেছেন যে কেউ কিছু বলছে না কেন। এই কেউ কিছু না বলার কিন্তু তিনটে কারণ আছে বলে আমি মনে করি। প্রথম কারণ হচ্ছে, যে আমলে এই বলার সংগঠনগুলো, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা যেত, সেটা করা যায়নি, বরং ভেঙে দেওয়া হয়েছে সেই সময়। হ্যাঁ, এখন এটা মনে করে কি যে শেখ হাসিনার সমালোচনা করা হচ্ছে। শেখ হাসিনার সমালোচনা নয়, সিস্টেম। ওই সময় সিস্টেমটা এমন ভাবে হয়েছে, যারা ওই দায়িত্বগুলিতে ছিল তারা মনে করছে দিস ইজ পার্মানেন্ট, আমার কাজ হচ্ছে এখন আমার অর্থ উপার্জন করা, এটা করা, এটা করা, এবং ওই সিস্টেমগুলোকে শক্তিশালী করা হয়নি। যেমন আমি একটা কথা বলি, আমি বহুবার বলেছি এটা, আমি বিভিন্ন টক শোতেও বলেছি, যে আমাদের বেড়ে ওঠার প্রধান অবলম্বন ছিল খেলাঘর, অবলম্বন ছিল কচিকাঁচার আসর, অবলম্বন ছিল মুকুলের মাহফিল। হুম। এগুলো হচ্ছে শিশুদের সংগঠন। তারপরে আমরা দেখেছি যুব ইউনিয়ন, হ্যাঁ, তারপরে আমরা দেখেছি উদীচী, তারপরে আমরা দেখেছি এই ধরনের সংগঠন। এই এই যে প্রতিষ্ঠানগুলো স্তর ভেদে মানুষকে নির্মাণ করে, তার সৃজনকে নির্মাণ করে, এগুলোকে না রুদ্ধ করে দেওয়া হয়েছিল। এগুলোকে রুদ্ধ করে হঠাৎ করে আমি দেখলাম বাংলাদেশের মানুষ অর্থ ছাড়া আর কিছুই বুঝতে পারছে না। শুধু অর্থ, শুধু বিদেশ পলায়ন, শুধু বাড়ি কেনা, শুধু এখন, এখন যে পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে লোপা, এটা তো সাংঘাতিক। যে বয়সে মানুষ প্রেম করে, যে বয়সে মানুষ কবিতা লেখে, যে বয়সে মানুষ মা বাবাকে সম্মান করতে শেখে, যে বয়সে শিক্ষকদেরকে গুরু মানা হয়, যে বয়সে মানুষ দেশকে ভালোবাসে, কোন উদাহরণ আমাদের দেশে নেই। সে ক্ষুদিরাম থেকে, সূর্য সেন থেকে শুরু করে, আমাদের মতিউর থেকে শুরু করে, আসাদ থেকে শুরু করে, মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ থেকে যে সমস্ত প্রমাণগুলো আছে দেশকে ভালোবাসার, এবং এই যে মা হিসেবে দেশকে মানা, এগুলো সব ভেঙে তছনছ হয়ে গেছে। এদের কাছে প্রেম হচ্ছে যৌনতা, এদের কাছে শব্দ হচ্ছে অশ্লীল। হ্যাঁ, এদের কাছে ক্ষমতা হচ্ছে এক ধরনের আধিপত্যবাদ, এবং এদের কাছে কথা হচ্ছে, মুখে মুখেই কথা বলছে সাবধান হবার জন্য, এবং তারা কার সাথে কি কথা বলবে সেটাও জানে না। এবং কি আশ্চর্য, এদের অধীনে আছে দেশের সবচেয়ে বড় নোবেল পুরস্কার বিজয়ী একজন মানুষ। এটা 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 যে এই জাতির জন্য, তার জন্য, এবং তার এই বৃহৎ সম্মানের জন্য কি পরিমাণ লজ্জার, সেটা কিন্তু ইতিহাস একদিন কথা বলবেই, তাই না? ইতিহাস এই কথা বলবেই যে একটা নোবেল পুরস্কার বিজয়ীকে নিয়ন্ত্রণ করছে একদল মব। আমি একটা ছোট্ট ঘটনা আমি বলতে চাইনি, কিন্তু বলতে চাচ্ছি যে যে দেশে কোনো বাড়িতে আগুন লাগলে 1 ঘন্টায় ফায়ার সার্ভিস আসে না, একদিনে পুলিশ আনা যায় না, নিয়ে নিজে গিয়ে বলে আসতে হয়, একদিনে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোককে বাড়ির কাছে আনা অসম্ভব, সেখানে মবের 1 ঘন্টা পরেই পুলিশ পৌঁছে যায়। হ্যাঁ, এবং পৌঁছে গিয়ে পুলিশ জানে কি করতে হবে। আক্রমণকারীকে একপাশে রেখে আক্রান্তকে বলে তোমাকে সেভ করার জন্য আমি নিয়ে যাচ্ছি, বলে নিয়ে যায়। ইস ইস প্রি প্ল্যান্ড, এটা সম্পূর্ণ পরিকল্পিত। ওই পুলিশগুলো তৈরি থাকে, এবং তাদের কমান্ডার জানে যে এই এখনই বলবো, এই যা গিয়ে এখানে এটা 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 করবি, এটা এটা হচ্ছে। এই যে পরিকল্পিতভাবে মব সন্ত্রাস করে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যে ফজলুর রহমান ভাইয়ের বাসায় যেটা হলো নিচে, কি অশ্লীল ভাষায় মেয়েটা কি কথা বলছিল, হ্যান্ড। অশ্লীল! হ্যাঁ, আমি অবশ্যই এই শব্দের অর্থও জানতাম না, যাই হোক। আমিও কিন্তু না। প্রশ্ন হচ্ছে, হুম, পরে আমি শুনলাম এটা, যাই হোক, আমরা না যাই সেদিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্লীল শব্দ চিৎকার করছে, আমার মাথায় শুধু ঢুকছে, এর কি মা বাবা নেই? এর কি পরিবার পরিজন নেই? এর কি কখনো বিয়ে হবে না? এবং এই যে শ্বশুর বাড়িতে যাবে তাদের কি তার মানে কি, এই বিষয়গুলো অনেক আগেই চেইন অফ কমান্ড ভেঙে গেছে, তাই না? লজ্জার দেয়াল কিন্তু যদি একবার ভেঙে যায়, আপনি যতই পিছান, দেয়ালে তো আর পিঠ ঠেকছে না, তাই না? দেয়াল তো ভেঙে গেছে। তো এখন যেতে যেতে কোথায় যায়, এটাই হচ্ছে দেখার বিষয়। আমি একদম শেষের দিকে চলে আসছি, যদিও আপনি শর্ট করতে বলেছেন, কিন্তু আমার তো অনেক প্রশ্ন। আহ, দাঁড়া, এই যে গতকালকে হয়ে গেল যে মুক্তিযোদ্ধারা একটা সমাবেশ করছিলেন রিপোর্টার্স ইউনিটিতে, এবং ওখান থেকে ওনাদেরকে গ্রেফতার করা হলো, এবং আপনি বোধহয় সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কিভাবে
ওনাদেরকে নাজেহাল করে অপমানিত করে নিয়ে যাওয়া হলো, এবং একজন কার্জন স্যার ওনার সংবিধানটা ধরেছিলেন। তো এখান থেকে আপনার কি মনে হয় যে উম, এইটার সাথে তো প্রফেসর ইউনূসের যে বাহিনী বা মব বাহিনী, এরা তো একটা গ্রুপ আছেই। এই যে সংবিধানটা কার্জন স্যার ধরেছিলেন, আমি কিন্তু মনে হলো যে আমাদের দেশের যেসব তরুণ সমাজরা এখনো কনফিউজড বা তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রতি যাদের শ্রদ্ধা আছে, তাদের মনস্তত্ত্বতে কি কোনো আম, বিপ্লব ঘটে যাওয়ার সম্ভাবনা দেখতে পান আপনি, পজিটিভ অর্থে, যে এই সংবিধানটা তাদেরও আসলে এই মানচিত্র, এই দেশ, এই বাংলাদেশ? এটা একটু কঠিন হয়েছে প্রশ্নটা, কিন্তু আমি একটু বলি। আমি আশাবাদী মানুষ। জি। আপনার আপনার মনে আছে নিশ্চয়ই, যখন মনির সিং মারা গেলেন, জি। মৃত্যুসজ্জায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল না, তিনি একটা চমৎকার কথা বলেছিলেন। তিনি বলছে যে মানুষ আশা নিয়ে বাঁচে, আর আমি তো কমিউনিস্ট, আমি আশা নিয়ে মরতে চাই। ওকে। হুম। অসাধারণ একটা কথা বলেছিলেন কিন্তু, অসাধারণ। হ্যাঁ। হ্যাঁ, যে আমি আশাটা নিয়েই মরতে চাই। এখন ধরেন, খুব সহজে না হলেও সব প্রকৃতির একটা নিয়ম আছে। প্রকৃতির একটা নিয়ম আছে যেটাকে আমরা আহ, বলবো যে, অনেকে হয়তো এটাকে ঈশ্বরের কথা বলে বা ভগবানের কথা, আল্লাহর কথা বলে। কিন্তু আসলে আরো একটা বিষয় আছে এখানে, নেচারের একটা জাস্টিস আছে। এটা মনে রাখতে হবে। আমি যেটা বিশ্বাস করি, এটা মনে রাখতে হবে, এই মাটির জন্যে লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। এই মাটির জন্যে হাজার হাজার লক্ষ নারী তাদের ইজ্জত সম্মান হারিয়েছে, তাদের অশ্রু আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, তাজউদ্দিন আহমেদ বা চার জাতীয় নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার একটা অভিশাপ আছে। এটা আমরা অস্বীকার করতে পারি না। অনেক বিষয় আছে এখানে। এই বিষয়গুলো বাংলাদেশকে সুরক্ষা করে বলে আমি মনে করি। কথাটা হয়তো মনে হতে পারে বায়বীয়, কিন্তু দিন শেষে দেখা যায় এই বিষয়গুলো কোনো না কোনো ভাবে মানুষের জীবনে সত্য হয়ে আসে। গাফফার ভাই যতদিন বেঁচে ছিলেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তার সাথে আমার বছরে দুবার কথা হতোই। তার জন্মদিন এবং 21শে ফেব্রুয়ারি। তিনি যখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তিনি সবসময় বলতেন যে আমাদের সাথে বঙ্গবন্ধু আছে, একদিন না একদিন আমরা এটাতে আবার আসবো। এবং সেটা সত্য হয়েছিল। কিন্তু মাঝে মাঝে আমি ভাবতাম বয়স্ক মানুষ হয়তো নিজের শান্তির জন্য বলছে, কিন্তু না, সত্য হয়েছিল। তো আমি ওই ধরনের অলৌকিকত্বে না গিয়েও বলতে চাই, যেটা রাজনীতির যেটা বিষয়, রাজনীতির যেটা বিচার্য বা বিষয়, সেটাতে বাংলাদেশ এইভাবে চলতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তত একটি প্রজন্ম তৈরি হয়েছে, অথবা একটি প্রজন্মকে তৈরি করা হয়েছে, যারা দানবের মতো আমাদের দেশের উপর ঝাঁপিয়ে পড়েছে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দুটো আন্তর্জাতিক শক্তিও আছে এখানে। হুম। পাকিস্তান তো বলে, হ্যাঁ, এখন শুধু নাম পরিবর্তন ছাড়া পূর্ব পাকিস্তান হবার আর কি কি বাকি আছে, এটাই তো এখন বাকি আমাদের আছে। হিসাবের বিষয়। তাই না? আসলে তো হিসাব করতে হবে এটাই। এবং এটা কেন ওরা করছে না? এটা করলে তো তার গাড়িতে পতাকা থাকবে না, এটা করলে তো তার পদ থাকবে না, এটা করলে তো তার ক্ষমতা থাকবে না, এটা করলে তো তার পদবি থাকবে না, এবং এটা করলে তো সে আর সে না, সে তো তখন গোলাম। তাই না? গোলাম। হুম। হ্যাঁ। এখন কথা হচ্ছে, আল মাহমুদের একটা কবিতা আছে না, খবরদার আমার মাকে যেন কেউ গোলামের গর্ভধারিণী না বলে। আমরা তো গোলামের গর্ভধারিণী মা চাই না, আমরা চাই বীরের গর্ভধারিণী মা। কাজে আমাদের অপেক্ষা করতে হবে। আমার এটা বিশ্বাস আছে যে এরা না পারার, যদি এরা ব্যর্থ হবে, এবং ব্যর্থ হবার কারণ হচ্ছে আমাদের প্রকৃতি অন্য দেশের প্রকৃতির মতো না। আমাদের দেশে মানুষ গান গায় ছাদ পিটাতে গিয়ে, আমাদের দেশে মানুষ গান গায় বিয়ে করতে গিয়ে, আমাদের দেশে মানুষ গান গায় শোকে বিরহে, মানে প্রত্যেকটা বিষয়ে একটা গান জড়িয়ে আছে। কবিতা মানুষ মুখে মুখে বলে, তাই না? এবং মানুষের জীবন, মানুষের পোশাক, মানুষের খাবার, সবকিছুর মধ্যে মাটি এবং প্রকৃতির একটা বিষয় থাকে। এবং জোর করে সেখানে একটা ফণী মনসার গাছ, কাটা গাছ রূপে দিলে সেটা কিন্তু বৃদ্ধি পাবে না। সেই কারণে আমাদের সুরক্ষা হচ্ছে প্রকৃতি, আমাদের সুরক্ষা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলি, আমাদের সুরক্ষা হচ্ছে আমাদের সমুদ্র বাউন্ডারি, আমাদের প্রতিরক্ষা হচ্ছে আমাদের জাতীয়তা, আমাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটাই আমার শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে বা বা আমাদের দেশের যে আহ, যারা প্রান্তিক মানুষ, যারা কৃষক, শ্রমিক, জনগণ, একাত্তরেও তারা মুক্তিযুদ্ধ করে যার যার কাজে ফিরে গেছিল, এখনো তাই।
সমাজের যে যারা আহ, চিন্তক, সমাজের যারা মানুষের চিন্তার গতিপথকে ধাবিত করে, তারা হচ্ছে নিয়ন্ত্রণ করতে। আমাদের বুদ্ধিজীবী, রাইট? তো এই যে এই সময়টাতে আমাদের যে বুদ্ধিজীবীরা, সব বুদ্ধিজীবী তো আর প্রফেসর ইউনূসের সাথে না, বেশিরভাগ বুদ্ধিজীবীদের দেখি চুপ করে আছে। আর কিছু বুদ্ধিজীবী আছেন, যেমন আমি একজনের নামে বলি, বদরুদ্দিন উমর। উনি, ওনার একটা দেখছিলাম, উনি বলেছেন 95-3% মুক্তিযুদ্ধের ইতিহাস মিথ্যা, কিন্তু উনি মুক্তিযুদ্ধে গিয়েছেন বলে শোনা যায়। জান না। তো আপনার কি বুদ্ধিজীবীদেরকে নিয়ে কিছু বলার আছে? আপনি কি বলবেন? বহু বছর আপনি আগে নিজেও যখন, বুদ্ধিজীবী। না না, আমি বুদ্ধিজীবী হতে চাই না, আমি বলি অনেক বছর আগে যখন দোদণ্ড প্রতাপে আওয়ামী লীগ দেশ শাসন করেছিল, আমি একটা কথা বলেছিলাম জি। যে বিকৃত এবং বিকৃত, একটা হচ্ছে সোল্ড আর একটা হচ্ছে পারভার্টেড। এই দুই ধরনের বুদ্ধিজীবী দিয়ে দেশ চলে না। আইদার ইউ সোল্ড অর ইউ আর পারভার্টেড, এই দুটো যে কোনো একটা হলে আপনি চলবে না। এই যে শ্রীজাতের কবিতায় আছে না, যে শির দ্বারায়, যে তুমিও মানুষ আমিও মানুষ, পার্থক্যটা শির দ্বারায়, তাই শীত না? দ্বারায়। হ্যাঁ, শির দ্বারাতেই মানুষের পার্থক্য। এখন আমি যেটা মনে করি, সিংহভাগ বুদ্ধিজীবী, সেটা নির্মলেন্দু গুণ থেকে শুরু করে আরো অনেকে, তাদের বয়স হয়েছে। এক বয়সে মানুষ দ্রোহ বিদ্রোহ বিপ্লবের যে সাহস রাখে, একটা বেশি বয়সে সেটা সাহস নাও রাখতে পারে। না। এবং প্রশ্ন হচ্ছে, এটার জন্য কি তারা ক্ষমা পেয়ে যাবেন বা মার্জনা পেয়ে যাবেন? না, পাবেন না। পাবেন না এই কারণে যে তাদের উচিত ছিল বা এখনো উচিত বেরিয়ে এসে কথা বলা, কিন্তু পরিস্থিতি হয়তো সেটা অনুমতি দিচ্ছে না। কারণ নিগৃহটা শারীরিকভাবে করা হচ্ছে, লাঞ্ছনাটা ফিজিক্যালি করা হচ্ছে, এবং যে কোনো যেভাবে মারা হচ্ছে, গলা চিপে ধরে, থাপ্পড় দিয়ে, ইত্যাদি ইত্যাদি। এসব মানুষ তো বয়স হয়েছে না। ওই আবার আসল কথায় আসেন, সেকেন্ড লাইন থার্ড লাইন যেটা, সেটা তৈরি করা হয়নি। রাজনীতিতে যেমন হয়নি, আমার পরে কে, তারপরে কে, তারপরে কে। আপনি দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে কংগ্রেস ভারতে কেমন, রাহুল গান্ধী সামনে আছে, তাদের পরিবার আছে, ইটস অলরাইট, কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্টের জন্য তো নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে মল্লিকার্জুন খার্গে দক্ষিণ ভারত থেকে শশী থারুরকে হারিয়ে দিয়েছে দিয়েছে। নিজেদের ভোটে, তাই না? তা আমাদের দেশে তো সেটা হয় না। এইটা যদি হতো, দলের দ্বিতীয় কমান্ড যিনি, বা যিনি সেনাপতি, তার ক্ষেত্রে যদি এটা হতো, তাহলে আমরা কোনো অথর্ব ক্লাউন সেনাপতি পেতাম না, তাই না? আমরা পেতাম শক্তিশালী একজন সেনাপতি, যিনি যুদ্ধে জয়ী হতে জানেন। তো আমি সেই দিকে না গিয়ে বলি, বুদ্ধিজীবীদের এই নিষ্ক্রিয়তা কি সুযোগ দিয়েছে? সলিমুল্লাহ খানদের মতো মানুষদেরকে বের হয়ে আসার সুযোগ হ্যাঁ, দিয়েছে। সুতরাং আর বদরুদ্দিন ওমর তার ব্যক্তিগত কারণ, বহু বছর আগে, শায়লা, এগুলো 1973-তে আমরা বিচিত্রায় ছড়া দেখেছিলাম, কে লিখেছে মনে নেই, লিখেছে বদরুদ্দিন ওমর, মজাহরুল ইসলাম, পুরাতন দ্বন্দ্ব দেখে তাই পিছুলাম। এই দ্বন্দ্ব বহু পুরাতন, তার পিতার আমলের দ্বন্দ্ব, তার ভাষা আন্দোলনে, ইতিহাসে তার একচ্ছত্র যে দেখার অভিজ্ঞতার, আপনার কি বলে, বিতর্ক, বঙ্গবন্ধুকে না মানার যে বিতর্ক, হ্যাঁ, কাছের থেকে কোনো মানুষকে যখন আমরা দেখি না, তখন যিনি মহিরও হয়ে উঠে, আর আমরা মানতে চাই না, এটা কিছুতেই আমরা মানতে চাই না। মানতে সেটা চাই না। মানিক মিয়া ছেলেদের ক্ষেত্রে হয়েছে। কারণ তারা দেখেছিল যে বঙ্গবন্ধু যখন, শেখ মুজিব ভাই তখন এসে তাদের বাসায় মোড়ায় বসতো, চেয়ারে বসতো, চা খেত না, কিন্তু এরপরে যখন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে উঠেছে, তখন তারা আর মানতে চায়নি যে এটা তো ওই ওই মুজিব, তাই না? এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট গুলো কিন্তু আবুল হাসেমের ছেলের মাথায়ও ঢুকে আছে, বদরুদ্দিন ওমরের মাথায় ঢুকে আছে। আর বদরুদ্দিন ওমরকে এখন আর কাউন্ট করে লাভ নাই আসলে। হ্যাঁ, আমাদের উপমহাদেশের শাস্ত্রে 40 বছর বয়সে বানপ্রস্থে যেতে বলা হয়েছে, তার হয়েছে 90। 90। হ্যাঁ, এখন নিজের নামটা যে বলতে পারে, এটাই সার্থকতা। এবং আমি উনার কথা কাউন্ট করি না, এবং উনি 93 না, উনি 100 ভাগ মিথ্যা বললেও ইতিহাস তো মিথ্যা হবে না, তাই না? কিন্তু সবচেয়ে যেটা আমি মনে করি, এই বুদ্ধিজীবীরা যদি রুখে দাঁড়াতে পারতেন এবং যদি বেরিয়ে আসতে পারতেন, আমি জানি না কি সমস্ত কারণ, দুই একটা কারণ ছাড়া অন্য কারণগুলো বোঝাও খুব মুশকিল, তবে এটা বুঝতে পারি যে তাদের শির দ্বারা কোথাও না কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে। ভেঙে গিয়েছে আমি বলবো না, আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং তারা যদি পথ দেখাতে না পারে, আরেকটি প্রজন্ম বেরিয়ে এসে পথ দেখাতে দীর্ঘ সময় নেবে, এটা আমার মনে হয়। সেটাই দাদা, কারণ আমি চিন্তা করছিলাম, আমি গুন্দার কথা বললেন, গুন্দা কিন্তু খুব অসুস্থ, আমি ফোন করেছিলাম, কথা হয়েছে, উনি খুবই অসুস্থ। কিন্তু আর যারা আছেন,
আমি 16 বছরে মানে 16 বছরে 32টা 21শে পদক, স্বাধীনতা পদক পাওয়া মানুষও তো আছেন। মানে তারাও আচ্ছা। তো আছেন, চিকিৎসক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, অনেকে আছেন, তাই না? ওনাদের কথাও মানুষ শুনবে, শুনবে না তা না। সাংবাদিক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন। পরবর্তী জেনারেশনের কথা বলছি, গুন্দারদের পরবর্তী, তারাও কথা বলছেন না। তো সে কারণেই আমি বললাম যে আসলে বুদ্ধিজীবীদের তো কথা বলা উচিত, যারা মুক্তিযুদ্ধের পক্ষে। 16 বছর তো ছিলেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলছেন যে যারা যারা এই পদ পদক এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদির জন্য লড়াই করেছে, পেয়েছো, তাই না? জি। তাদের উচিত ছিল বেরিয়ে এসে দাঁড়ানো। এখন দুটো কারণ হতে পারে। বুদ্ধিজীবীরা তো, মানে যারা এই ধরনের সংস্কৃতি পরায়ণ বুদ্ধিজীবী হন, তারা একটু চতুর। চতুর হন। শব্দটা আমরা যদি বিচক্ষণ হন, হ্যাঁ, এবং একটু দূরদর্শীও হন। যখন সময় হবে ঝাঁপিয়ে পড়বে, নিরাপদ যখন বোধ করবে। এখন নিরাপদ বোধ করছে না। হ্যাঁ, তারা ধরেন যে এটা ধরেন, এটা হয়। আপনি দেখবেন যারা মেইন শেফ যারা থাকে, যারা চিফ শেফ যাদেরকে বলি, অন্যরা সব জোগাড় যন্ত্র করে, ওরা আসে একটু নুন টুন ছিটিয়ে বলে যে এটা ও করে দিয়েছে, তাই না? আসবে সময় হলে, আসবে, হয়তো সাইড লাইনে অপেক্ষমান আছে, কিন্তু ততদিনে আমাদের জাতির 12টা না বাজলেই হয়। এবং আমি আমি যেটা দুর্ভাগ্য মনে করি, যে তরুণ প্রজন্ম আসলে পথ দেখানোর কথা, কারণ একটা কথা মনে রাখতে হবে, 25 থেকে 30-এর লোকরা যে সাহস, যে বীরত্ব এবং যে ঝুঁকি নিতে পারবে, আমাদের বয়সী লোকরা সেটা পারবে না। সে কারণে আমার মনে হয় তাদের কাছেই আমাদের ভবিষ্যৎটা জমা আছে, এবং দেখার বিষয় তারা কিভাবে রিয়াক্ট করে। এখন আপাতত আমি তিনটে জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইতিহাস, প্রকৃতি এবং ভবিষ্যতের রাজনীতি। এই তিনটা হয়তো তাদেরকে নিয়ে আসতে পারে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাকে অনেক সময় দিলেন। আপনার সাথে আবারও কথা হবে। অনেক আরো কিছু প্রশ্ন আমার রয়ে গেল, আপনার ব্যস্ততার জন্য আমি করলাম না। আপনি ছোট্ট একটা ছড়া বা কবিতার কয়েকটা লাইন বলে আপনি শেষ করে দিন আমার শেষ আমার করবো। দর্শকদের জন্য। আমার অনেক আগের লেখা একটা ছড়া এখন কিভাবে প্রাসঙ্গিক হয় এটাই আমি ভাবছি। এ কেমন কাল পাল্টেছে হাল হাওয়া বদলের দুনিয়ায়। এ কেমন কাল পাল্টেছে হাল হাওয়া বদলের দুনিয়ায়। ভালো যত সব কালো দিয়ে ঢাকা আঁধারের গান শুনি হায়। যারা করে চাষ হৃদয়ের ঘাস, ফোটালো গোলাপ গালিচায়, সে বাগান জুড়ে কোথা থেকে উড়ে উটকো লোকেরা তালি চায়। যারা স্বাধীনতার সঙ্গীত আর আমাদের প্রিয় ভূমি খায়, দেশ নাটকের মঞ্চে তারা আজ যে প্রধান ভূমিকায়। এই দুর্দিনে এসো পথ চিনে, প্রয়োজন শুধু সাথী আর শত্রু তাড়াতে হৃদয়ের মতো টকটকে লাল হাতিয়ার। কি সুন্দর, খুবই প্রাসঙ্গিক। আপনি কোন সনেট করেছিলেন? 80 সালে হবে। ও মাই 1980। গড, কতটা প্রাসঙ্গিক এখন! 79-80 এরকম সময় হবে, সেই হ্যাঁ। এটা এত। যিনি জি। যিনি ছেপেছিলেন, ওই যে ভাষা বিজ্ঞানী ডক্টর মাহবুল হক, উনি আজকে দুনিয়াতেও নেই। নেই। উনি একটা সাহস, যুব ইউনিয়ন থেকে সাহসী ঠিকানা নামে একটা পত্রিকা বের করতেন, জি। অসাধারণ ছিল। মাহবুব ভাই, জি। তো মাহবুব ভাই এই পত্রিকাটা বের করেছিল। সম্ভবত এম আকাশও ছিল ওই ওইটাতে। পত্রিকার সাথে জড়িত, আচ্ছা। ওনারা ছিল আর কি। আচ্ছা আচ্ছা। এই অনেক আগে। ওকে, খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ দাদা, আপনার সুস্থতা কামনা করি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে আবার সময় দিবেন খুব দ্রুতই। দৃষ্টি। আপনাদেরকেও অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ, আমাকে যুক্ত করার জন্য কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই। শুধু দর্শক শ্রোতা, আশা করি অজয়দার কথা আপনাদের ভালো লেগেছে, এবং প্রত্যেকটা কথার খুব মনোযোগ দিয়ে যদি বিশেষ করে তরুণ প্রজন্ম শোনেন, তাহলে একটু ভাবেন, চলেন আমরা দেশটাকে নিয়ে ভাবি, এই দেশটা আমাদের। আপনারা নিরাপদে থাকবেন, বাসার কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা কামনা করি। আবারও কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।